এদিকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। হাসনাত আবদুল্লাহর প্রতিবাদে সারা দেশ গর্জে উঠেছে। দেশের এই পরিস্থিতি দেখে জাতিসংঘ অ্যাকশনে নেমেছে। হাসনার সার্জিস সহ সবার উপর ভয়াবহ প্রভাব পড়ে। হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ দুজনেই বাংলাদেশের সেনাবাহিনীকে সরাসরি টার্গেট করে একজনে একটি টিভির সাথে সাক্ষাৎকারে কথা বলেছেন, আরেকজনে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যেই বোমাটি ফাটিয়েছেন সেই বোমাটি নিয়ে এখন অবধি বাংলাদেশের নানা পর্যায়ে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ সবকিছুই কিন্তু চলছে। হামলায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধির টুইটকে সংস্থাটির বিবৃতি বলে প্রচার করা হচ্ছে। আজকে কথিত ছাত্র নেতারা ক্যান্টনমেন্টে গিয়ে বৈঠক করেন, অমুক জায়গায় গিয়ে বৈঠক করেন, আরে ব্যাক করে দল তোমাদেরকে এই বাংলাদেশের একক মালিকানা কারা দিয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে সবচেয়ে গোল্ডেন সময় এসেছে। বাংলাদেশে যদি উনি জনপ্রিয়তার শীর্ষে থাকতে চায় এবং হিরো হতে চায়, তাহলে ওনার এখন উচিত বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলগুলোকে যমুনায় ডেকে সাদা পেপার সামনে দিয়ে চাবে বলবে যে এখন লিখে দেন কারা কারা আওয়ামী লীগ রাখতে চান, কারা কারা রাখতে চান না। হাসনাত এবং সার্জিস সম্পর্কে একটা জিনিস তো মানতে হবে, আপনারা যারা এদেরকে বাদশা মনে করতেছেন এরা কিন্তু ছাত্রলীগের প্রোডাক্ট। আপনার বুঝতে হবে অন্তরে ছাত্রলীগ নিয়ে একসময় চলছে। সার্জিস যে লেভেল পর্যন্ত পৌঁছেছিল আপনারা হালকা নেওয়ার কিছু নাই। বাহিনীর ভেতরে কোন দিকে আসলে সমর্থনের পাল্লা ভারী সেটা এখন আসলে সিদ্ধান্ত নেবে যে ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত, নাকি ওয়াকার না হাসনাত ওয়াকার ওয়াকার। ওয়াকার 5ই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে। ওয়াকারের মিশন না, মিশন কার সেটা আমরা দেখেছি। ওয়াকার 5ই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে। ওয়াকার হাসিনার বোন জামাই, হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে। ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে? বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির আচমকা পথ পরিবর্তন নানা কৌতূহলের জন্ম দিয়েছে, যা সূত্রপাত গত বুধবার বিকেল থেকে, যখন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আচমকা পৌঁছে গেলেন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাসভবনে। এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় অবস্থান করছে তোমরা কেউ পারবে না বলে দিতে। তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তোমার নেত্রী নেই, পার্শ্ববর্তী দেশে নেই, তিনি এখন কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে সেটাই তোমাদের দায়িত্ব, তোমরা খুঁজে বের করো। শেখ হাসিনা, সেনাপ্রধান, সমন্বয়ক, জাতিসংঘের চাপ সবকিছু নিয়ে দেশের মধ্যে উত্তাল কাণ্ড হচ্ছে। একদিকে সেনাপ্রধানের বিরুদ্ধে সবাই কেঁপেছে, অন্যদিকে শেখ হাসিনা দেশে আসার বিভিন্ন পরিকল্পনা করছে। আবার দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোও তারাও কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে কেঁপেছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে এবং এই পরিস্থিতিগুলো নিয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সবকিছু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। কীভাবে জাতিসংঘের চাপটি হাসনাত আবদুল্লাহর উপর পড়তেছে, অন্যদিকে সেনাপ্রধানের উপর চাপ পড়ার পর সেনাপ্রধান কী করেন এবং সেনাপ্রধানের সর্বশেষ পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। দর্শক শ্রোতা, আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এইখানেই কিন্তু ইম্পর্টেন্ট নিউজগুলো এক এক করে আপনাদেরকে ধারাবাহিকলি দেখাবো। আপনারা সম্পূর্ণ বক্তব্যগুলো শুনবেন এবং ভিডিও শেষে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করবেন। আসুন এই নিউজগুলো আগে দেখে আসি। হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ দুজনেই বাংলাদেশের সেনাবাহিনীকে সরাসরি টার্গেট করে একজনে একটি টিভির সাথে সাক্ষাৎকারে কথা বলেছেন, আরেকজনে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যেই বোমাটি ফাটিয়েছেন সেই বোমাটি নিয়ে এখন অবধি বাংলাদেশের নানা পর্যায়ে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ সবকিছুই কিন্তু চলছে। এখন অনেকেই প্রশ্ন করছেন এবং অনেকেই অনেক তথ্য সামনে আনার চেষ্টা করেছেন। তারা বলার চেষ্টা করেছেন যে এই হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ দুজনে সেনাবাহিনীকে টার্গেট করে কথা বলার মধ্য দিয়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছেন। হাসনাত আবদুল্লাহ একটি রাজনৈতিক দলের একটি বিভাগীয় সাংগঠনিক পদে আছেন, আর আসিফ মাহমুদ তথ্য উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এখন আমার যে সাধারণ চিন্তা ভাবনায় যেটা আসে সেই জায়গা থেকে বলি যে আসিফ এবং হাসনাত আবদুল্লাহ কি এত বড় গার্ড তৈরি হলো, যেখানে বর্তমান একটা স্থিতিশীল পরিবেশে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সরাসরি টার্গেট করে তারা কথা বলতে পারেন এবং কথা বলার সাহস এবং দুঃসাহস তারা দেখান। যদি এই দুজনের যে মন্তব্যগুলো আছে, অনেকেই এই মন্তব্যগুলো নিয়ে বলছেন যে তারা কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন, অনেকেই ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছেন তারা হয়তো মিথ্যে কথা বলেছেন। তবে আমি আপনাদের কাছে এখন দৃঢ়ভাবে অন্ততপক্ষে বলতে চাই বা বিশ্বাস করতে চাই যে এমন একটি স্পর্শকাতর জায়গাকে নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন বা আসিফ মাহমুদ বলেন, তারা কখনো মিথ্যাচার করবেন বলে আমার মনে হয় না, এবং মিথ্যাচার করে তারা যে খুব ভালো কিছু হাসিল করতে পারবেন সেটাও আমার মনে হয় না। তারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, কিন্তু তারা রাজনৈতিক দল হিসেবে কিন্তু সুপ্রতিষ্ঠিত না। একটা অপ্রতিষ্ঠিত দল যে দলটি এখন স্ট্রাগল করছে, সেই দলের দুজন নেতা, একজন তো সরাসরি নেতা, আরেকজন মৌন সমর্থক, যেহেতু সেদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, একজন উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তো তিনি বা তারা যেই কথাগুলো বলেছেন, এটা যেভাবে
পোর্ট্রাইট করার চেষ্টা করা হচ্ছে যে না তারা আসলে মিথ্যা বলছেন, তারা সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছেন। এটা আমি কখনো মেনে নিতে পারছি না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জুলাই আগস্ট বিপ্লবের পর তিনি ক্যান্টনমেন্টে কেন সকল রাজনৈতিক দলকে ডেকে নিয়ে গেলেন? তিনি কেন ডেকে নিয়ে গেলেন? তিনি বলতেন যে আপনারা রাজনৈতিক দলরা আলোচনার ভিত্তিতে একটা ডিসিশন করেন, সেই ডিসিশনটা পাবলিকলি জানায় দেন, যদি আমাদের সাহায্য সহযোগিতা লাগে আমি সেটা করব। কিন্তু সেটা না করে তিনি ক্যান্টনমেন্টে সবাইকে ডেকে নিয়ে গিয়ে আলাপ আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছেন। এটা আসলে কিসের জন্য তিনি করেছেন? বাংলাদেশের মানে যে সমস্যাটা, সেই সমস্যাটা উত্তরণের জন্য করেছিলেন? আমার তো মনে হয় না। বরঞ্চ সেই সমস্যাটার মধ্যে তিনি যে সমস্যায় ছিলেন সেই সমস্যা থেকে তিনি উত্তরণের জন্যই সেই কাজটা করেছিলেন। আর অন্যদিকে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কথা যেটা সামনে আসছে, এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা ওয়াকারুজ্জামান সে প্রথম দিন থেকেই করে যাচ্ছেন। যদি সেটা করে না যান তাহলে যে 500-600 লোক ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন তারা সবাই তো কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সুবিধাভোগী, এবং বিগত 16 বছর শেখ হাসিনার পাত চেটে তারা বিভিন্ন দুর্নীতি করে অবৈধ নির্বাচন করে তারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে থাকার জন্য শেখ হাসিনাকে সাহায্য সহযোগিতা করে গিয়েছেন। তো তাদেরকে কেন বিচারের আওতায় আনার জন্য ওয়াকারুজ্জামান যথা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করলেন না? শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহর বিপক্ষে সমালোচনা করব, আসিফ মাহমুদের বিপক্ষে সমালোচনা করব, কিন্তু প্রকৃত সত্য বা প্রকৃত তথ্য যেটা আছে সেটা নিয়ে আমরা কোনো কথা বলবো না। শুধুমাত্র বলবো সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। আমরাও চাই না বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক এই সেনাবাহিনী কোনোভাবে বিতর্কিত হোক, সেটা আমরা চাই না। কিন্তু সেনাবাহিনীর কি পয়েন্টে বসে থাকা ওয়াকারুজ্জামানদের মতো যেই জেনারেলরা আছেন তারা তো ধোয়া তুলসী পাতা না, পুতো পবিত্র না, তাদের অনেক সমালোচনা আছে, তারা অনেক অপকর্মের সাথে সম্পৃক্ত। তো আমরা চাই যে তারা সেনাবাহিনীকে সম্মান দিয়ে, বাংলাদেশকে সম্মান দিয়ে তারা তাদের জায়গা থেকে চলে যাক, নতুন কাউকে দায়িত্ব দেওয়া হোক, যাদের গায়ে কোনো বিতর্ক নাই, যারা কোনো বিতর্কের সাথে সম্পৃক্ত ছিলেন না সেরকম লোকজনকে দেওয়া হোক। আমরা তো চাই না যে বিডিআর হত্যাকাণ্ডের মতো 57 জন সেনা অফিসারকে মেরে ফেলা হোক। হাসনাত এবং সার্জিস সম্পর্কে একটা জিনিস তো মানতে হবে, আপনারা যারা এদেরকে বাচ্চা মনে করতেছেন এরা কিন্তু ছাত্রলীগের প্রোডাক্ট। আপনার বুঝতে হবে অন্তরে ছাত্রলীগ নিয়ে একসময় চলছে, ওই জায়গাতে খুবই সাকসেসফুলি সার্জিস যে লেভেল পর্যন্ত পৌঁছাইছিল আপনার এটা হালকা নেওয়ার কিছু নাই। তো এই ছেলেগুলো আবার যখন আওয়ামী লীগের প্রতি বিভিন্ন কারণে তারা ঘৃণা পোষণ করলো বা জুলাই আগস্টকে কেন্দ্র করে তারা তাদের পদ থেকে অব্যাহতি নিয়ে নতুন করে আবার আওয়ামী বিরোধী একটা অবস্থান তৈরি করলো, তো আজকের দিনে তারা যখন কথা বলছে আপনি হালকা নেওয়ার কিছু নাই। কেউ কেউ বলছে যে দেখেন মাত্র ওয়াসার নিয়োগ নিয়ে কথা উঠছিল, কে কত খাইছে, কার রিকোয়েস্টে কে কোথায় চাকরি পাইছে। সাংবাদিক ইলিয়াস আবার আসিফ মাহমুদের 100 কোটি টাকার ইস্যু নিয়ে কথা বলা শুরু করলো। আবার সাংবাদিক ইলিয়াস বলছেন মাহফুজকে নিয়েও 5 কোটি নিচে নাকি খায় না, ওনার কাছে অবশ্য প্রমাণ নাই তবে অভিযোগ আছে। আবার 2-1 জনের নাম মেনশন না করলে বলছেন তোদের আমলনামাও আছে, একে একে বের করে দিব। জাতি যখন ওইদিকে মনোযোগ নিল, হঠাৎ করেই 7 মাস আগে সেনা প্রধান কি বললেন সেই বিষয় নিয়ে 7 মাস পরে আমরা জানলাম। 10 দিন আগে আরেকবার নাকি টাকায় নিল, আমরা 10 দিন পরে জানলাম। দেখো মানুষের মধ্যে নানান পারসেপশন আছে, কেউ বলছে পুরা এদের প্রতি যে দুর্নীতির ইস্যু বা বিভিন্ন বিষয়ে যখন কথা উঠছে ফান্ডিং কই পাচ্ছ, তখন পুরা জাতির কনসেন্ট্রেশন ঘুরাই দিছে। আবার কেউ কেউ বলছে যে না সেনাবাহিনী আওয়ামী লীগকে সহযোগিতা করতে চাইছিল সেই জন্য এরা এখন এগুলো বলতেছে, হয়তো কোথাও না কোথাও টান পড়ছে, সামা আওয়ামী লীগকে পুনর্বাসন করা নিয়ে নানান দেশি বিদেশি বক্তব্য থাকতে পারে, আমরা আসলে কারটা বিশ্বাস করব। যাই হোক, এবার একের পর এক মন্তব্য করে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীকে নিয়ে। দেখেন আমি আবারও বলি, কোন একজন ব্যক্তি হয়তো বা খারাপ হতে পারে, কিন্তু আপনি পুরা বাহিনী নিয়ে যখন কথা বলছেন হাসনাত, আমি আপনাকে সাপোর্ট করতে পারলাম না। দিন শেষে আপনার থেকে সেনাবাহিনী দেশপ্রেমিক এইটা আমরা জানি, পোল্টিবাজ না অথবা ছদ্মবেশী খেলোয়াড় না। সেনাবাহিনী যখন সিদ্ধান্ত নিয়েছিল 4ই আগস্ট সম্ভবত না জানি 3ই আগস্ট, তারপরে তারা দেশের টানে জনগণের পাশে কিন্তু শেখ হাসিনাকে পল্টি দিছিল। বাস্তব না? বাস্তব। সেই জায়গায় আজকে আপনি সেনাবাহিনীকে যে জায়গাটা নিতে চাচ্ছেন, আপনাদের কথায়, গুটি কয়েক মানুষের কথায়, আর সুবিধাভোগী যে শ্রেণীটা আছে, ওই যে চপ্পল পরা ঘুরতে হঠাৎ করে ধরেন মানে গুচ্ছির স্যান্ডেল পরা শুরু করছে, এই যে শ্রেণীটা বিভিন্ন জায়গায় স্কুল কলেজ বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ, পয়সা এগুলো মিলে গেছে, এরা সবাই পাগল হয়ে গেছে সেনাবাহিনী গাদ্দার, সেনাবাহিনী গাদ্দার। আরে বেটা, চাই কুচবিও সেনাবাহিনী নিয়ে প্রশ্ন, এটা আমরা জাতি হিসেবে নিব না। এখন হাসনাত আব্দুল্লাহ বলছে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে চাচ্ছে। কি হস্তক্ষেপ? সেনাবাহিনী চাইলে কি শেখ হাসিনার ভারত থেকে তুলে আইনা বাংলাদেশের টাকায় বসাই দিতে পারবে? জনগণ এটা মেনে নেবে? তাহলে সেনাবাহিনী কিসের হস্তক্ষেপ চাচ্ছে, মানে কোন জায়গায় হস্তক্ষেপ করতে চাচ্ছে? হাসনাত বলছেন যে গতকালকে যে দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে তার রাজনীতিবিদরাই নির্ধারণ করবে। তো সারো রাজনীতিবিদদের উপর
রাজনীতিবিদদের কাছ পর্যন্ত যাওয়ার জন্য তো নির্বাচন দরকার। কেউ কেউ বলছেন যে টোটাল আপনার এই খেলাগুলার মূল মেইন হচ্ছে নির্বাচনকে আরো পিছানো, এদের রাজনৈতিক দলটা গোছানো। কারণ এদের দলের ইস্যু নিয়ে গত 2 দিন আগে নাহিদ পটুয়াখালী থেকে ভাই এক ধরনের নিজেদের দলীয় কর্মীদের হাতেই অল্পের জন্য রক্ষা পেয়ে গেছে। বিভিন্ন জায়গায় আর এরকম কিন্তু হচ্ছে। পুরা জাতির কনসেন্ট্রেশন, দেশপ্রেমিক ক্যাপ্টেন বাংলাদেশ, সবগুলো আওয়ামী লীগের প্রোডাক্ট। বুঝতে হবে এখন নাই, এখন ঘৃণা করে, বাট বিল্ড ইন আওয়ামী লীগ কিন্তু এরা। হালকা নামার কিছুও নাই। তবে আমি মনে করি সেনাবাহিনী নিয়ে যে কোনো বক্তব্য দিতে লাগামহীন বক্তব্য দিও না। এটা রাজনীতিবিদদের বিষয় না। সেনাবাহিনী বিভিন্ন সময় বিভিন্ন কারণে 2-1 কতিপয় অফিসার হয়তোবা ভুল সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু আমরা দেখেছি এই জুলাই আগস্টে সেনাবাহিনীর ভূমিকা সর্বশেষ দিকে করছে। তো এই কারণে তোমরা 7 মাস ধরে আজকে ক্ষমতা এনজয় করতেছো। আওয়ামী লীগ পুনর্বাসন ও সেনাপ্রধানের ভূমিকা সংক্রান্ত আলোচনা নিয়ে যখন রাজনীতিতে তুমুল উত্তেজনা চলছে, পিনাকি ভট্টাচার্য, হাসনাত আব্দুল্লাহরা যখন এই বিষয়টা সামনে এনেছেন, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য সুনির্দিষ্টভাবে 2টা নাম বলেছেন, সাবির হোসেন চৌধুরী এবং বড়ি সোহেল। এই ঘটনায় নতুন মাত্রা যোগ হয়েছে। মানে বিষয়টা এরকম যে কাউকে বুঝতে না দিয়ে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে, জনগণের চোখে ধোঁয়া দিয়ে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে বা ঘটনা হবে, যাতে জনগণ বুঝতে না পারে। কিন্তু না, এখানে আমাদের পিনাকি ভট্টাচার্যরা আছে, তারা আগেভাগে অনেক কিছু বুঝে সেটা সামনে এনে অনেকের পরিকল্পনা পণ্ড করে দেন। দর্শক দেখেন, একটা চালাকি। আওয়ামী লীগ পুনর্গঠন নিয়ে পিনাকির বক্তব্যকে ভুয়া বললেন সোহেল তাজ, মানে বড়ি সোহেল। তিনি বলছেন যে না, সাবির হোসেন চৌধুরী এবং সোহেল তাজকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ আসছে, সেনাপ্রধান সেই প্রজেক্টে নেতৃত্ব দিচ্ছেন। এটা না, আমার সাথে কোনো সম্পর্ক নেই। প্রথমে বলবো, যেহেতু পিনাকি ভট্টাচার্য ধরে ফেলেছেন, অতএব এটা সত্য হলেও তো এখন বলবেন যে এটা মিথ্যা। অতএব সোহেল তাজের এই বক্তব্য মানেই এই নয় যে পিনাকি ভট্টাচার্যের বক্তব্য ভুয়া। কারণ ধরা পড়লে তো ভুয়াই বলবেন, ধরা না পড়লে তো তলে তলে ঠিকই বিভিন্ন যুক্তি দিয়ে সামনে আসতেন। দেখেন, সোহেল তাজ হচ্ছে এক বিশ্ব বাটপার। 5 আগস্টের আগের তার বক্তব্য আওয়ামী লীগ শেখ হাসিনা সম্পর্কে আর 5 আগস্টের পরের বক্তব্য আওয়ামী লীগ শেখ হাসিনা সম্পর্কে মোটেই এক নয়। 5 আগস্টের পর হুজুর সেজেছে, আর 5 আগস্টের আগে তিনি নিজেকে রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে উপস্থাপন করতেন। আর রিফাইন্ড আওয়ামী লীগের নেতা ছিল শেখ হাসিনাই। যে শেখ হাসিনা ভালো, শেখ হাসিনা কোনো সমালোচনা 5 আগস্টের আগে সোহেল তাজ কখনো করেনি। এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় অবস্থান করছে তোমরা কেউ পারবে না বলে দিতে। তিনি পালিয়ে বেড়াচ্ছে, তোমার নেত্রী নেই, পার্শ্ববর্তী দেশে নেই, তিনি এখন কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে সেটাই তোমাদের দায়িত্ব, তোমরা খুঁজে বের করো। আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো। আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই, ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদীর বিল্ডিং এ আছে নাকি গুপ্ত কোনো জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। পারবে না তোমরা, নাই তোমার নেত্রী, তোমার মা হারিয়ে গিয়েছে, চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে, আর কোনোদিন তোমার মা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেই অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না। বাংলাদেশ সহ দেশ বিদেশে এখন এই গুঞ্জন চলছে, শেখ হাসিনা তাহলে কোথায় গিয়েছে। যেই শেখ হাসিনা বাংলাদেশে চট করে চলে আসবে, যেই শেখ হাসিনা বাংলাদেশে সারাদিন নৈরাজ্য সৃষ্টির জন্য অবদান রেখে চলেছেন, সকাল সন্ধ্যা এদেশের মানুষের মধ্যে অনৈক্য তৈরি করে চলেছেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাহে রমজানের মধ্যেও গভীর রাতে তাহাজ্জুদে রুখতে কিংবা ইফতারের পরপর 2-4 জনকে মাস্ক পরে মিছিল করাচ্ছেন, তিনি আবার কিসের ভয়ে, কোন ভয়ে ভারতে লুকিয়ে থেকে অবস্থান অনিশ্চিত করছেন এবং তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন। তিনি কি আদতে ভারতে আছেন নাকি ভারত থেকে পালিয়ে ভিন্ন কোনো দেশে গিয়েছেন, না ভারতের মধ্যেই দিল্লিতে ছিলেন, সেই দিল্লি থেকে এখন ভিন্ন কোনো জায়গায় অবস্থান করছেন। এ এখন বাংলাদেশের মানুষের দৈনিক আলোচনার একটি বস্তুতে পরিণত হয়েছে। বিশেষ করে গতকালকের এই আলোচনাটি নতুন করে সামনে এসেছে, শেখ হাসিনা এখন আর ভারতে নেই, সে পালিয়েছে। কেউ কেউ বলছেন শেখ হাসিনা এখন আর দিল্লিতে নেই, দিল্লি থেকে পালিয়েছে। পালানো যার স্বভাব, যে জন্মগতভাবেই পালানো পছন্দ করে, কখনো বোরকা পরে পালায়, কখনো বোরকা পরে প্রবেশ করে, কখনো আবার এই বাংলাদেশ থেকে নিজে হেলিকপ্টারে পালিয়ে যায়, আবার এখন তিনি পার্শ্ববর্তী দেশ যেখানে নিরাপদ নিজেকে মনে করেছেন, যেখানে বসে ষড়যন্ত্র সকল বীজ বপন করে চলেছেন, তিনি সেখান থেকেও পালিয়ে যাচ্ছেন, পালিয়ে বেড়াচ্ছেন। তার মৃত্যুর আগ পর্যন্ত কি পালানোটাই তার জীবনের একটি
সর্বশেষ ইচ্ছা হিসাবে পূরণ করবেন মহান রব? আমার কাছে সেটাই এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা এও শুনেছি দিল্লি থেকে পালিয়ে কলকাতায় এসেছেন এবং কলকাতার দুটি জায়গায় নাকি তাকে এখন পর্যন্ত শনাক্ত করা গিয়েছে, সেটা হচ্ছে সল্ট লেক আর নিউ টাউন এলাকা। আবার আমরা বিভিন্ন টিভি চ্যানেল এবং বিভিন্ন জায়গার রিপোর্টে দেখেছি তিনি ভারত থেকেই পালিয়ে ভিন্ন কোনো একটি দেশে ইতিমধ্যে চলে গিয়েছেন। কোন দেশে গিয়েছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু তিনি ভারতের নীরবে নিবৃতে বাংলাদেশের আওয়ামী লীগগুলোকে মিছিলের মধ্যে ব্যস্ত রেখে নতুন করে তাদেরকে উদ্দীপনা ছড়িয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের লোকদেরকে একটু নতুন করে তরতাজা করার জন্য তিনি তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বাংলাদেশে নাকি ঈদ করতে আসবে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি অডিও পর্যন্ত তিনি দিয়েছেন যে ঈদের সময় তিনি আসতে চান, দেখা করতে চান, বক্তব্য এরকম আসছে। তো সেই অবস্থায় তিনি নেতাকর্মীদেরকে রেখে তিনি কেন তাহলে পালাচ্ছেন? এই শেখ হাসিনা ভালো করেই জানে এই বাংলাদেশে তিনি আসতে পারবেন না। এই শেখ হাসিনা ভালো করেই জানে পার্শ্ববর্তী দেশেও তিনি নিরাপদ নয়, কারণ এমন পরিমাণ অপকর্ম করেছে যেই নেতৃত্বে এই অঞ্চলের কোনো জায়গায় কেউ নিরাপদে থাকতে দিবে না। সে কারণেই তিনি এখন নিজের ব্যাগেজ গুছাচ্ছে, একটি ধোঁয়াশার মধ্যে রেখেছে পার্শ্ববর্তী দেশও তাকে নিয়ে এখন একেবারেই চরম মাত্রার বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছে। কিন্তু পার্শ্ববর্তী দেশের এর কোনো বিকল্প নেই, শেখ হাসিনার পাশে থাকা ছাড়া বিকল্প কোনো পথ নেই। কারণ 16টি বছর যাকে ব্যবহার করেছে টিস্যু পেপারের মতো, যার কাছ থেকে বাংলাদেশের সকল স্বাধীনতা সার্বভৌমত্বকে কেড়ে নিয়েছিল ওরা, তারা কিভাবে শেখ হাসিনাকে একদিনই হাতের তালু থেকে ছেড়ে দিবে? তারা সে কারণেই তাকে যে কোনো মূল্যে চেষ্টা করছে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে গোপনীয়তা বজায় রেখে তারপরে তাকে রাখতে। তিনি কেমন নেত্রী? আওয়ামী লীগের তো অনেকেই এখনো আশা করেন, বক্তব্য দেন তিনিই তাদের প্রধানমন্ত্রী, তিনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো যে লোকে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই লোক কেন পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়? ধরলাম বাংলাদেশে আপনার প্রবলেম হয়েছে 5 তারিখে, 5 তারিখের পরে আপনি জাতির সামনে মুখ কেন দেখাচ্ছেন না? এ কারণেই আমি বলছি জেনেটিক্যালি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সব এক। এই যে বাংলাদেশে মাস্ক পরা লোকগুলো এখন মিছিল করে, ওদের কি আসলে কোনো লজ্জা শরম বলতে কিছু নেই? বাংলাদেশে কি কোনো করোনা চলছে? 19 সালের করোনা, 20 সালের করোনা কি 25 সালেও চলছে যে তোমাকে মাস্ক পরিধান করে চলতে হবে? কারণ এটা তো জন্মসূত্রে এক। শেখ হাসিনার ব্লাড আর ওদের ব্লাড তো এক। শেখ হাসিনাও তো ওই একই অবস্থায় স্কার্ফ পরে, মাস্ক পরে, গোপনীয়তা রক্ষা করে পালিয়ে বেড়াচ্ছে, এখান থেকে সেখান, সেখান থেকে এখান। রাজনৈতিক দৃশ্যপটে বড় পরিবর্তনটা কি ঘটে গেছে? আমাদের বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে ওয়াকারুজ্জামানের মুখোমুখি দাঁড়িয়ে গেছে এই ছাত্র জনতার নেতা, জাতীয় নাগরিক পার্টির নেতা, জুলাই আগস্ট আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ। তো এই পরিস্থিতিতে আসলে একটা সুশৃঙ্খল সেনাবাহিনীর প্রধান হিসেবে এই সেনা প্রধানকে টিকে থাকতে হলে কি করতে হবে? হয় আসলে টিকে থাকতে পারবেন না, তাকে আসলে সরে যেতে হবে, অথবা তাকে আসলে এই হাসনাত আব্দুল্লাহকে সরিয়ে দিতে হবে। এই দুটোর মধ্যে আসলে কোনো অপশন বা এই দুটোর মধ্যে দুটোই নিয়ে পথ চলবার আমার মনে হচ্ছে যে আর কোনো সুযোগ নেই। সেটা শুক্রবারে কাগজে কলমে আমরা বড় ধরনের কোনো পরিবর্তন না দেখলেও রাজপথে তার একরকম ফয়সালা হয়ে যেতে দেখেছি। যখন দেখেছি যে রাজপথে এই স্লোগান উঠে গেছে ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত। দেখুন, খুব ইন্টারেস্টিং, 11ই মার্চ নাকি হাসনাত আব্দুল্লাহ সহ তাদের দলের আরো দুজনকে ডেকে নিয়ে সেনাবাহিনীর তরফ থেকে বলা হলো যে আওয়ামী লীগকে নির্বাচনে নিতে হবে, এবং বলা হয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচনে না নিলে, রাজনীতিতে থাকতে না দিলে যে সংঘাতের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে, সেই সংঘাত সামলানোর মুশকিল হবে এবং সেই সংঘাতের জন্য সেনাবাহিনীকে দায়ী করা হবে। কাজেই সেনাবাহিনী সেটা করতে চায় না, পছন্দ করে না, এবং মনে করছে যে হাসনাত আব্দুল্লাহরা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছেন সেটা এক রকমের রাজনৈতিক অপরিপক্কতা কিংবা তাদের বয়সের দোষ। কারণ বলা হয়েছে যে যিনি কথা বলছিলেন তিনি বলেছেন 40 বছর ধরে আমি এই বাংলাদেশকে দেখছি, এমন কথা। তো দেখুন, দিন পার হয়ে গেছে। 21শে মার্চ রাতের দিকে, গভীর রাতে 20 মার্চ দিবাগত রাত থেকেই ফেসবুক সয়লাভ হাসনাত আব্দুল্লাহর এই সংক্রান্ত স্ট্যাটাস নিয়ে। কিন্তু 21শে মার্চ আমরা রাজপথে ওয়াকার না হাসনাত স্লোগান দেখলাম, সেনা প্রহরা, সেনা টহল বাড়তে দেখলাম। কিন্তু আমরা যেটা দেখলাম
না সামরিক বাহিনীর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া। আমরা তো জানি যে এমনকি ফলকার তুর্ক যখন বলেছেন যে তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে সাবধান করেছিলেন জুলাই মাসেই যে যদি তারা শক্তি প্রয়োগ করে তাহলে আর শান্তি মিশনে যেতে পারবে না, এবং তার ফলশ্রুতিতেই সরকার পতন ঘটেছে বাংলাদেশে। আমরা জানি যে আমাদের সেনাবাহিনীর ISPR মানে প্রেস উইং তারা কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছে, তারা বলেছে যে সেনাবাহিনীর সাথে জাতিসংঘের কোনো সরাসরি আলাপের কোনো সূত্র নেই। এরকম খুব অ্যাক্টিভ গত কয়েক মাসে আমরা দেখেছি, নানা কিছুতে তারা প্রতিক্রিয়া জানিয়ে বলে যে তারা যুক্ত নয়, তাদেরকে দায়ী করা যাবে না, তারা এভাবে যুক্ত তো ওভাবে নয়, এরকম নানা ব্যাখ্যা দেয়। কিন্তু দেখুন এই হাসনাত আব্দুল্লাহর এমন এক স্ট্যাটাসের পর অফলাইন অনলাইন রাজপথ সরগরম, কিন্তু সেনাবাহিনীর দিক থেকে কোনো প্রতিক্রিয়া নেই। এতে এটা পরিষ্কার যে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ে হয়তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানি কথা বলেছেন ছাত্রদের সঙ্গে 11ই মার্চ এই সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে। আরো কি বোঝা যাচ্ছে? আরো বোঝা যাচ্ছে, দেখুন 11ই মার্চে সেনাপ্রধান এমন বিস্ফোরক মন্তব্য বা এমন বিস্ফোরক অনুরোধ করলেন হাসনাত আব্দুল্লাহদেরকে যেটা তারা কিছুতেই মানবেন না, মানে এখন তারা প্রয়োজনে জীবন দেবেন। তো কি ঘটলো যে 11ই মার্চ থেকে 20শে মার্চ পর্যন্ত তারা অপেক্ষা করলেন আমাদেরকে এই খবর জানাতে? তার মানে কোনো একটা নেগোসিয়েশন চলছিল, কোনো একটা আলোচনা চলছিল, যে আলোচনায় একটা ফল আসবে বলে ভাবা হচ্ছিল। তো সেই আলোচনা, সেই নেগোসিয়েশন তার মানে ভেস্তে গেছে। তার মানে এখন আর যেই সর্বোচ্চ বাংলাদেশ সেনাবাহিনীর যে সর্বোচ্চ পর্যায়ে আলাপ করছিল হাসনাত আব্দুল্লাহদের সঙ্গে, তাদের সঙ্গে আর আলাপের কোনো সুযোগ নাই। তার মানে সেই আলোচনার আর কোনো সুযোগ নাই। সেই সুযোগ যে নাই তা আরো পরিষ্কার হলো যখন হাসনাত আব্দুল্লাহ কাল একটা ট্রেইলার প্রকাশ করলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ফেসবুক পোস্ট পেজে, যেটা আবার ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে মানে ক্যান্টনমেন্টের ইন্টারভেনশন পর্ব 1 এরকম করে শেয়ার করা হলো যে ক্যান্টনমেন্টের ইন্টারভেনশনের নমুনা কি। তারা সেখানে বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানাতে চেয়েছেন তখন এই সেনা প্রধান বলেছেন যে এটা তিনি রাজি না, কারণ 35-40 ভাগ ভোট আওয়ামী লীগের, এবং সেই আওয়ামী লীগের যারা সমর্থক তাদের আপত্তি থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা আছে, কেন তাকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানাতে হবে। এবং ছাত্ররা সেখানে হাসনাত আব্দুল্লাহ তার পেজে শেয়ার করলেন যে আসিফ মাহমুদের যে বক্তব্য, সেখানে আসিফ মাহমুদ মানে আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা, তিনি বলছেন সরাসরি যে শেষ পর্যন্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বললেন এক বুক চাপা কষ্ট নিয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেনে নিলেন। দেখুন তার মানে এই যে সেনাপ্রধানকে আক্রমণ করা হবে, সেনাবাহিনীকে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টাকারী হিসেবে ব্যাখ্যা করা হবে, এটা একেবারে, এবং এটা যে এই তারিখে এই দিনে হবে তার জন্য রীতিমতো ফেসবুক পোস্ট, ভিডিও পোস্ট সব রেডি করে তারা একই দিনে নামলো। এবং সেদিনই দেখুন মাহফুজ আলম আরেকজন উপদেষ্টা, যাকে মাস্টার মাইন্ড বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে গুরুত্বপূর্ণ উপদেষ্টা, তিনি বলে দিলেন আওয়ামী লীগকে তো আসতে দেওয়া যাবেই না। সেটা তারা বহু দিন থেকেই বলে আসছেন, যে কারণ আওয়ামী লীগের সুতার নাটাই হচ্ছে দিল্লির কাছে আর ঘুরে ওড়ে এই আকাশে, কাজেই এই ভারতের দলটিকে, ভারতপন্থী শুধু বলেন নাই তিনি বলেছেন যে ভারতের ট্রান্সপ্লান্টেড, মানে সম্ভবত তিনি ইমপ্ল্যান্টেড বলতে চেয়েছেন, যে একটা মানে ভারত দিয়ে এখানে ঢোকানো এরকম একটা দলকে তিনি ভারতের হাত দিয়ে বাংলাদেশে বসিয়ে দেওয়া একটা দলকে তারা আর বাংলাদেশের মাটিতে দেখতে চান না। আর ভয়টা এখানেই, গত 7 মাস ধরে বিএনপি গাছের খেয়েছে আবার তলার কুড়িয়েছে। বাংলাদেশের শহরে গ্রামে গঞ্জে চাঁদাবাজি আর তোলা আদায়ের রাজত্ব কায়েম করেছে যে দলটি, তার নাম বিএনপি। অন্য যারা তারা ছুটকো ছাটকা, বিএনপি হচ্ছে পালের গোদা। এই যে চাঁদাবাজি, তোলা আদায়, মানুষের ওপরে নানা রকমের অত্যাচার সৃষ্টি করা, এই সবগুলো করছে বিএনপি। জামাতের সঙ্গে মিলে দেশকে আওয়ামী লীগ মুক্ত করার যে কাজ আর চলছে দেশ জুড়ে, তার অন্যতম শরিক বিএনপি। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার যে চক্রান্ত চলছে গত 7-8 মাস ধরে, তারও মূল দোসর হচ্ছেন, মূল শরিক হচ্ছে কিন্তু অন্যতম এই বিএনপি। তারা কি এ পর্যন্ত দেখেছেন বাংলাদেশে এই যে মুক্তিযুদ্ধ বিরোধী এত যে কর্মকাণ্ড হচ্ছে, এত যে জঘন্য কাজ চলছে, বিএনপি মাঠে নেমে তার কোনো প্রতিবাদ করেছে? তারা 2-1টা শুধুমাত্র ওই কথা কেবল সংবাদ মাধ্যমে বলেছে বলে এখানেই তারা শেষ করে দিয়েছে। অথচ এরা গর্ব করে, এরা বলে যে এরাও নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের
অন্যতম শরিক। নিশ্চয়ই জিয়াউর রহমানের ভূমিকা ছোট করার নয়, কিন্তু তা সত্ত্বেও বলবো বর্তমান বিএনপি যারা, তারা কি তার মধ্যে সেই সময়ের বিএনপির মধ্যেও কি পড়ে? মানে তাদের যে নেতৃত্ব ছিল তার মধ্যে পড়ে? একদমই নয়। কারণ এই বিএনপি কি করছে, তারা চোরকে বলছে চুরি করো আর গৃহস্থকে বলছে সজাগ থাকো। দেশকে পূর্ব পাকিস্তানের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার যে জামাতি ইউনুস যে চক্রান্ত করছে এবং যে কাজ করছে, তার প্রতিটি চক্রান্তের অংশীদার কিন্তু এই বিএনপির নেতৃত্ব, বর্তমান বিএনপি। দেশের মানুষ তাদের চিনেছে খুব ভালো করেই, আর এজন্যই তারা ৭১-এর সপক্ষীয় ভোট, যেটা এখন মানে ৭১-কে যারা ভালোবাসে, ৭১-কে যারা মনে রাখে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা স্মরণ করে, যারা মনে করে ৭১ আর তাদের গৌরবের অধ্যায়, তারা এখন আর বিএনপিতে নেই। তারা এখন আওয়ামী লীগে প্রায় সেই ভোট পুরোপুরি চলে গেছে এবং যাবে। ফলে সেই ভোটে ভাগ বসাতে আওয়ামী লীগের হয়ে মায়া কান্না কাঁদতে বসেছে বিএনপি। বলছে আওয়ামী লীগ ঠিক আছে চলে আসো, কিন্তু শেখ হাসিনা যেন না আসে। আমারে যারা বলতেন আমি আর্মি জিপির পিছের লাইগা দেশের ক্ষতি করতেছি, তারা কোন গর্তের মাল এবার বুঝলেন তো। ওয়াকার ৫ই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে। ওয়াকারের মিশন না, মিশন কার সেটা আমরা দেখিচ্ছি। ওয়াকার ৫ই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে। যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন। বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে। ওয়াকার হাসিনার বোনজামাই, হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে। ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে? বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে? ইন্ডিয়া তো। সেই ইন্ডিয়ার সেনাপ্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবোত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের? বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে? সবচেয়ে বড় কথা, বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোনো অনুমতি নিছে? নেয় নাই। এই ওয়াকার ৬০০-র বেশি আওয়ামী লীগার খুনি পুলিশকে রক্ষা করছে জনরোষ থেকে, তারপরে নিরাপদে পার করে দিয়েছে সবাইকে। আয়নাঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে। প্রফেসর ইউনূসকে আয়নাঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিচে, তারপরে আঙ্গুল উঁচায় হুমকি দিছে। কেউ না, আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে। আমার বিরুদ্ধে চলে গেছে সবাই, আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেইন চালাইছে এই ওয়াকার আর তার সাঙ্গপাঙ্গরা। আমি কারো নাম বললাম না, আপনারা চেনেন সবাইকে। ওয়াকারের আসল মিশন তাহলে আসলে কি? আমরা ক্ষুদ্রকালে ক্লাস 1-এ মনে হয় একটা গল্প পড়তাম, গনি মিয়ার গল্প। আমার বয়সী সবাই জানেন। গল্পটার শুরুটা এরকম ছিল, গনি মিয়া একজন গরিব চাষি, তার নিজের জমি নাই, সে অন্যের জমি চাষ করে, এরকম আর কি। ওয়াকারের নিজস্ব মিশন নাই। ওয়াকার মিয়া একজন গরিব চাষি, তার নিজের মিশন নাই, অন্যের মিশন নিয়ে কাজ করে। চাঁদের যেমন নিজের আলো নাই, সূর্যের আলো প্রতিফলিত হয় চাঁদের পিঠে পড়ে, ঠিক একইভাবে ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে। ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান লেসপেন্সার। এদের মেরুদণ্ড বেচা দিছে মোদির কাছে, আর বিসি দিছে কার কাছে জানি না। এদিক সেদিক করলে বিসি ধরে চাপ মারে। এই ইন্ডিয়ান মিশন কি? ইন্ডিয়ান মিশন একটাই, আওয়ামী লীগকে ফিরে আনা, আবার বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া। বিএনপিকে প্রতিশ্রুতি দিচ্ছে ওয়াকার আর ইন্ডিয়া সামনে নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। যদিও আওয়ামী লীগ অংশ নেবে, কিন্তু আওয়ামী লীগ তো কোনো বড় দল হিসেবে সংসদে থাকবে না। তাহলে ইন্ডিয়ান দখলদারিটা মজবুত হবে কি দিয়া? সেটার আবার আর একটা তরিকা আছে। ইন্ডিয়া কখনোই বাংলাদেশে তার দখলদারি মজবুত করতে পারবে না যদি না সমাজে, রাজনীতিতে ইন্ডিয়ান ন্যারেটিভগুলো বজায় না থাকে। কি কি সেই ন্যারেটিভ? মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার পক্ষে বলতে হবে। জামাতকে বাংলাদেশের শত্রু বলতে হবে, ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে বলতে হবে। ঠিক এই কাজই করতেছে বিএনপি। দেখেন, সে অসাম্প্রদায়িকতার কথা বলতেছে, ধর্মীয় উগ্রবাদের কথা বলতেছে, ধর্মনিরপেক্ষতার কথা বলতেছে, মুক্তিযুদ্ধের কথা বলতেছে, চেতনার কথা বলতেছে, ৭২-এর সংবিধানের কথা বলতেছে। তার মানে আওয়ামী লীগ যা কিছু বলতো তার সবকিছু এখন বিএনপি বলতেছে। বিএনপি হয়ে উঠছে নতুন আওয়ামী লীগ। ইন্ডিয়া বিএনপিকে সেট করলো সরকারি দল হিসেবে। এখন তো বিরোধী দল লাগবে। এটা ইন্ডিয়া বিরোধী দলও ঠিক করে দিতে চায় বাংলাদেশে। আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টি ঠিক করে দিয়েছিল বিরোধী দল হিসেবে। জাতীয় পার্টির নেতা হারামজাদা জিএম কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া যাইতো আর পানি পড়া নিয়ে আসতো এইভাবে। আবার বলতো ভারতের সাথে কি আলাপ হয়েছে তা কওয়া যাবে না। হারামজাদা, ওরে বাইরে রাখছেন কেন? হারামজাদাকে এক্ষুনি গ্রেপ্তার করেন। কি জন্য গ্রেপ্তার করবেন সেটা পরে দেখা যাবে, আগে গ্রেপ্তার করেন। দেখেন, ও তো মাখন খাইছে। মাখন খাইছে না? ও মাখনের জিনিসগুলো বের করা যাবে। কি কি মাখন খাইছে? ওই টাকা খাইছে, বাংলাদেশের টাকা খাইছে, ওইগুলো বের করা যাবে। ওকে আগে ঢুকান ভিতরে। বিএনপির বিরোধী দল হিসেবে ইন্ডিয়া আওয়ামী লীগকে চায়, একটা বিশুদ্ধ আওয়ামী লীগকে চায়, একটা ভালো আওয়ামী লীগকে চায়। আর
এই আওয়ামী লীগ বানাইতে দায়িত্ব দিছে ওয়াকারকে ইন্ডিয়া। হ্যাঁ, গুয়ের আবার ভালো মন্দ, গু আমাশার গু হইতে পারে, ডায়রিয়ার গু হইতে পারে, শক্ত গু হইতে পারে। গ্যাজেট ফ্রান্স দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে কিন্তু সেনাপ্রধানকে নিয়ে কথা হচ্ছে, তার বিষয় নিয়ে তাকে যে একটা আলটিমেটাম দেওয়া হচ্ছে, অন্যদিকে সবাই কিন্তু এক এক করে খেপে গিয়েছে তার বিরুদ্ধে এবং তার অনেক মানে কাজকর্ম কিন্তু মানে পিনাকি ভট্টাচার্য দাদা থেকে শুরু করে সবাই তাদের বক্তব্যের মাধ্যমে প্রকাশ করতেছে। অন্যদিকে শেখ হাসিনার দেশে আসা বা এইসব নিয়েও কিন্তু অনেক গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।